আসসালামু আলাইকুম। আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু আপনারা কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। তাহলে আমি শুরু করব। আমাকে একটু আপনারা জাস্ট কমেন্ট করে একটু জানান যে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, তাহলে আমি আমার আজকের সেশনটা শুরু করব। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন সাত্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাইক্রোবায়োলজি, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতে আছি কেয়ার মেডিকেল কলেজে। আপনাদের সাথে এটা আমার সেকেন্ড সেশন। আমি আরেকটা সেশন নিয়েছিলাম ইমিউনোলজির উপরে, ইমিউনোলজি ইন্ট্রোডাকশন ইন সেলস অফ ইমিউন সিস্টেম। আজকে আমি আবার এসেছি, আবার আপনাদের সাথে আরো কিছু জিনিস নিয়ে কথা বলবো। আসলে আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে তার আগে ইমিউন রেসপন্স এটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি, কারণ এখান থেকে কিন্তু অনেক সময় আপনাদের কোয়েশ্চেন ফেস করতে হয়। তাহলে শুরু করি আস্তে আস্তে। অনেকেই আপনারা জয়েন করেছেন ইতিমধ্যে, দেখা যাচ্ছে। এখন যেহেতু করোনা প্যান্ডেমিক চলছে, সবাই ঘরেই আছেন মোটামুটি। অনেকের অবশ্য কাজের প্রয়োজনে বাইরে যেতে হয়। আমার মনে হয় যে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা একটু ইমিউন রেসপন্সটা আগে দেখি, ইমিউন রেসপন্স, আর এর সাথে যদি সময় থাকে এরপরে আমরা অ্যান্টিজেন নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স যদি আপনাদের জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ ইমিউন রেসপন্স and what are the types of immune response? আচ্ছা, এটা এটা দেখার আগে আরো কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি, এগুলো হচ্ছে গত ক্লাসে শেয়ার করা হয়নি সময় স্বল্পতার কারণে। সেগুলো একটু দেখে নিই আমরা, যে আমরা গত ক্লাসে জেনেছি হোয়াট ইজ ইমিউনিটি, হোয়াট আর দ্য টাইপস অফ ইমিউনিটি। ইমিউনিটি দুই রকম আছে, একটা হচ্ছে আপনার হিউমারাল ইমিউনিটি, আরেকটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তো হিউমারাল ইমিউনিটি বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, এখানে আমাদের কোন 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 ক্ষেত্রে আমাদের হিউমারাল ইমিউনিটিটা কাজ করে আর কোন কোন ক্ষেত্রে আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে, এটা একটু আপনারা আমার সাথে দেখেন। হিউমারাল ইমিউনিটিটা কি? এটা হচ্ছে হোস্ট ডিফেন্স এগেইনস্ট টক্সিন ইনডিউসড ডিজিজেস, ঠিক আছে, and infection with bacteria containing polysaccharide capsule। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর চারপাশে পলিস্যাকারাইড ক্যাপসুলস থাকে, ঠিক আছে, সেগুলো কি কি? নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস এন্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। ইনফ্লুয়েঞ্জি হবে, আসলে বানানটা মানে জেড এ ই হবে। তাহলে নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস এন্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এইসব ব্যাকটেরিয়া গুলোর চারপাশে পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে। তো এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোতে আমাদের হিউমারাল ইমিউনিটি অর সেল মেডিয়েটেড হিউমারাল ইমিউনিটি অর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে, ঠিক আছে। তারপর আর কি দেখেন,
ভাইরাল এনি কাইন্ড অফ ভাইরাল ইনফেকশন, যে কোনো ভাইরাল ইনফেকশনের এগেইনস্টে আমাদের বডির হিউমারাল অর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে। Any type of allergy and any type of autoimmune disease. The host defense against toxin-induced disease, infection with polysaccharide capsule-containing bacteria, any type of viral infections, any type of allergy or hypersensitivity, and autoimmunity. এইসব ক্ষেত্রে আমাদের হিউমারাল or antibody mediated immunity-টা কাজ করবে। Here are two types of immune response occur: primary immune response and secondary immune response. Humoral or antibody mediated immunity তে আমাদের দুই ধরনের immune response কাজ করে, একটা হচ্ছে primary immune response আর একটা হচ্ছে secondary immune response. Now let us see what is primary immune response. What is primary immune response? It is the immune response that occurs on first exposure to an antigen. It is the immune response that occurs on first exposure to an antigen. ঠিক আছে, যে কোনো একটা অ্যান্টিজেন আপনাদের বডিতে বা যে কোনো পার্সনের বডিতে ফার্স্ট ইন্ট্রোডিউস হওয়ার পরে যে আমাদের বডিতে যে ইমিউন রেসপন্সটা কাজ করে সেটাই হচ্ছে আমার প্রাইমারি ইমিউন রেসপন্স। It has longer lag period. এখানে ল্যাগ পিরিয়ডটা অনেক লং থাকে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ল্যাগ পিরিয়ড? ল্যাগ পিরিয়ড মিনস একটা অ্যান্টিজেন বা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বডিতে ঢোকার পরে এর সাইন সিমটম অ্যাপিয়ার করার আগ পর্যন্ত যে সময়টা, ঢোকার পর থেকে সাইন সিমটম অ্যাপিয়ার করার আগ পর্যন্ত যে সময়টা, সেটাকেই আমরা বলি ল্যাগ পিরিয়ড। Typically, in case of primary immune response, lag period lasts for 7 to 10 days, which is longer than the secondary immune response. Here, what type of antibody appear in our body? The first antibody to appear here are IgM and followed by IgG. তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্সে বডিতে IgM অ্যান্টিবডিটা ফার্স্ট অ্যাপিয়ার করবে। আমরা যখন অ্যান্টিবডি পড়বো তখন দেখবো যে অ্যান্টিবডির 5টা টাইপস আছে: IgM, IgG, IgE, IgG, IgE। তো আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্সে IgMটা ফার্স্ট অ্যাপিয়ার করবে, দেন IgGটা অ্যাপিয়ার করবে। No memory cells are produced here. এখানে কোনো memory cells produced হবে না। So it is the immune response that occur on first exposure to an antigen. It has longer lag period. The first antibody appear here are IgM, which is followed by IgG, and no memory cells are produced here. এরপর আমরা দেখি what is secondary immune response. What is secondary immune response? It is the immune response that occur when an antigen enter the body for the second time. একটা অ্যান্টিজেন সেকেন্ড টাইম যখন বডিতে এন্টার করে তখন যে ইমিউন রেসপন্সটা অ্যাপিয়ার করবে আপনার বডিতে, সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তাহলে একটা অ্যান্টিজেন যখন ফার্স্ট আপনার বডিতে ঢুকবে তখন যে ইমিউন রেসপন্সটা হবে সেটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। ওই সেম অ্যান্টিজেন যখন সেকেন্ড টাইম আপনার বডিতে অ্যাপিয়ার করবে তখন আপনার বডিতে যে ইমিউন রেসপন্সটা কাজ করবে সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। Here the lag period is short, which lasts for 3 to 5 days. What is lag period? It is the period after entry of any antigen or bacteria or virus until appearance of sign and symptom. Here antibody response is rapid
and high titer of antibody appear here. আচ্ছা, এখন হচ্ছে এখানে যদি আপনাদের টেবিল আকারে লিখতে হয় এই কোশ্চেনের অ্যান্সারটা, তখন আপনারা টেবিলে কে এক পাশে প্রাইমারি ইমিউন রেসপন্স আর এক পাশে সেকেন্ডারি ইমিউন রেসপন্স দিয়ে পয়েন্ট পয়েন্ট করে এই কোশ্চেনের অ্যান্সারটা এসএকিউতে লিখবেন। It occurs due to presence of memory cells after the first contact. IgG are the predominant antibody here. এখানে IgG টা হচ্ছে predominant antibody. On primary immune response predominant antibody ছিল IgA, secondary immune response predominant antibody হচ্ছে আপনার IgG. এটা একটা important question for MCQ and SAQ. IgG are produced in larger amount and persist much longer than in primary immune response. আচ্ছা, এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটির আন্ডারে দুই ধরনের ইমিউন রেসপন্স কাজ করে, সেটা আমরা দেখলাম। একটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে আপনার সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এবার আমরা একটু সেল মেডিয়েটেড ইমিউনিটিটা দেখি। সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কোন সেলগুলো পার্টিসিপেট করে এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। লিম্ফোসাইটস, টি লিম্ফোসাইটস এন্ড বি লিম্ফোসাইটস। সেল মেডিয়েটেড ইমিউনিটি কখন কখন কাজ করবে বডিতে সেগুলো একটু দেখেন। হোস্ট ডিফেন্স এগেইনস্ট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন সাচ অ্যাজ টিউবারকুলোসিস। যে কোনো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমাদের বডির সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে। এরকম একটা এক্সাম্পল যদি দিতে বলা হয় তাহলে আপনারা বলতে পারেন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে যে টিউবারকুলোসিসটা হয়, অথবা যে কোনো টিউবারকুলোসিস স্পেসিস দিয়ে যে টিউবারকুলোসিসটা হয় সেটা হচ্ছে আপনার ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে হিউমারাল ইমিউনিটি আর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিতে কোন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ছিল? ব্যাকটেরিয়াল ইনফেকশন which contain polysaccharide capsules। আর এখানে দেখেন সেল মেডিয়েটেড ইমিউনিটিতে কখন আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে? ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশন such as tuberculosis। ঠিক আছে, ওখানে ছিল ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন আর এখানে হচ্ছে আপনার ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াল ইনফেকশনস। এখানেও ভাইরাল ইনফেকশনস আছে, ওখানেও ছিল অ্যান্টিবডি মেডিয়েটেড হিউমারাল আর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, ওখানেও ছিল ভাইরাল ইনফেকশন। এখানেও যে কোনো ভাইরাল ইনফেকশনের এগেইনস্টে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে। এনি টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশনস, এটা একটা ইম্পর্টেন্ট, যে কোনো ফাঙ্গাল ইনফেকশনস এর এগেইনস্টে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে। এনি গ্রাফট এন্ড টিউমার রিজেকশন রিঅ্যাকশন, এই ক্ষেত্রে আমাদের বডির সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে। রেগুলেশন অফ অ্যান্টিবডি রেসপন্স, অ্যান্টিবডি রেসপন্সটাকে রেগুলেট করে। সেল মেডিয়েটেড ইমিউনিটি কিভাবে রেগুলেট করতে পারে? এটা হেল্প করতে পারে অ্যান্টিবডি রেসপন্সটাকে, অথবা অ্যান্টিবডি রেসপন্সটাকে সাপ্রেস করতে পারে। What are the constituents of cell-mediated immunity? It includes several types of cells such as macrophages, helper T cells, natural killer cells, cytotoxic T cells. এই সেলগুলো সেল মেডিয়েটেড ইমিউনিটিতে পার্টিসিপেট করে। এখানে আপনারা একটা ডায়াগ্রামের মতো দেখতে পাচ্ছেন, এটা একটু দেখেন, এটা রিভিউ লিঞ্চ থেকে নেওয়া। একটা মাইক্রো অর্গানিজম বডিতে ঢোকার পরে কিভাবে আপনার সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে আর কখন আপনার অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে। When any microorganism enter into the body, it is first ingested by macrophage. এখানে দুই ধরনের পাথওয়ে আছে, আপনারা দেখেন, একটা বাম পাশে আর একটা ডান পাশে।
আমার হাতের বাম পাশে যদি আমি বলি একটা মাইক্রো অর্গানিজম বডিতে ঢোকার পরে এই মাইক্রো অর্গানিজমটা যদি ম্যাক্রোফেজ দ্বারা ইনজেস্টেড হয় তখন এরা কি সিক্রেট করে ইন্টারলিউকিন 12 or any type of unknown types of cell দ্বারা যখন ইনজেস্টেড হবে তখন এরা কি সিক্রেট করবে ইন্টারলিউকিন 4 এই ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 4 এরা কাকে অ্যাক্টিভেট করবে নেইভ হেল্পার টি সেলস নেইভ হেল্পার টি সেলস মানে একদম নতুন তৈরি হওয়া হেল্পার টি সেল গুলাকে আমরা বলি নেইভ হেল্পার টি সেলস এটাকে টি হেল্পার 0 বলা হয় তাহলে নেইভ হেল্পার টি সেলস গুলো অ্যাক্টিভেটেড হচ্ছে ইন্টারলিউকিন 12 এবং ইন্টারলিউকিন 4 দিয়ে এখন ডান দিকে এবং বাম দিকে দুই পাশেই দেখেন যে দুই ধরনের পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে একটা হচ্ছে ইন্টারলিউকিন 12 ইনডিউসড পাথওয়ে আরেকটা হচ্ছে ইন্টারলিউকিন 4 ইনডিউসড পাথওয়ে যখন ইন্টারলিউকিন 12 ইনডিউসড পাথওয়েটা অ্যাক্টিভেটেড হবে তখন কি হবে টি হেল্পার 1 সেল গুলো অ্যাক্টিভেটেড হবে এখন গত ক্লাসে আমরা এগুলো পড়েছি যে টি হেল্পার 1 সেলের ফাংশন কি টি হেল্পার 2 সেলের ফাংশন কি যখন টি হেল্পার 1 সেল গুলো অ্যাক্টিভেটেড হবে তখন এরা কি রিলিজ করবে গামা ইন্টারফেরন এবং ইন্টারলিউকিন 2 গামা ইন্টারফেরন আবার অ্যাক্টিভেট করবে ম্যাক্রোফেজকে আদার ম্যাক্রোফেজ গুলোকে অ্যাক্টিভেট করবে এবং ইন্টারলিউকিন 2 অ্যাক্টিভেট করবে সাইটোটক্সিক CD8 টি সেল গুলোকে তো অ্যাজ এ রেজাল্ট সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে এরপর দেখেন আমার হাতের ডান দিকে ইন্টারলিউকিন 4 ইনডিউসড পাথওয়ে যদি অ্যাক্টিভেটেড হয় তখন কি হবে টি হেল্পার 2 সেলস গুলো অ্যাক্টিভেটেড হবে এরা দুই ধরনের ইন্টারলিউকিনস রিলিজ করবে একটা হচ্ছে ইন্টারলিউকিন 4 এন্ড ইন্টারলিউকিন 5 ইন্টারলিউকিন 4 এন্ড ইন্টারলিউকিন 5 এর কাজ কি এরা অ্যাক্টিভেট করবে বি সেলস কে যারা প্লাজমা সেলে পরিণত হবে এবং আমাদের বডিতে অ্যান্টিবডি প্রোডিউস করতে থাকবে অ্যাজ এ রেজাল্ট অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি অকার্স তাহলে এক পাশে সেল মেডিয়েটেড ইমিউনিটি কাজ করছে আরেক পাশে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করছে একটু ক্লামজি লাগতে পারে আপনাদের ইজি করে মনে রাখতে চাইলে এভাবে মনে রাখা যায় ছক করে আচ্ছা তাহলে অ্যান্টিজেন করার আগে আমরা এটা আরেকবার একটু দেখি যারা পরে জয়েন করেছেন আরেকবার একটু শর্টকাটে আমরা একটু দেখি যে আমরা কখন কখন সেল মেডিয়েটেড ইমিউনিটি কাজ করবে বডিতে কখন কখন অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি কাজ করবে এটা আমরা একবার দেখলাম এরপরে আমরা দেখলাম যে প্রাইমারি ইমিউন রেসপন্স জিনিসটা কি সেকেন্ডারি ইমিউন রেসপন্স জিনিসটা কি এরপরে আমরা একটা ছক দেখলাম এই ছকটা কেন দেখালাম কারণ এটা অনেক সময় আপনাদের ভাইভা বোর্ডে ফেস করতে হয় একটা মাইক্রোঅর্গানিজম বডিতে ঢোকার পরে কিভাবে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে কিভাবে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করে তাহলে আপনারা এইভাবে পাথওয়ের মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারেন আচ্ছা এরপরে দেখেন আসলে আজকে আমার অ্যান্টিজেন অ্যান্টিবডি পড়ানোর কথা ছিল আমরা অ্যান্টিজেনটা দেখি এরপরে অ্যান্টিজেন থেকেও আমাদের অনেক সময় অনেক কোশ্চেন থাকে ওটা একটু দেখি আচ্ছা অ্যান্টিজেন পড়ার আগে অ্যান্টিজেনের টাইপস বা অ্যান্টিজেন সম্পর্কে ডিটেইলস পড়ার আগে আপনার এই ডেফিনিশন গুলো অবশ্যই জানতে হবে হোয়াট ইজ অ্যান্টিজেন হোয়াট ইজ ইমিউনোজেন হোয়াট ইজ হ্যাপটেন what is antigen কি any substance which bind with antibody is called antigen which may or may not be immunogenic any substance which bind with antibody is called antigen যে কোনো একটা সাবস্টেন্স যেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন ওই সাবস্টেন্সটা ইমিউনোজেনিক হতেও পারে আবার ইমিউনোজেনিক নাও হতে পারে তাহলে যে কোনো একটা সাবস্টেন্স যেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে সেটা ইমিউনোজেনিক হতেও পারে আর ইমিউনোজেনিক নাও হতে পারে সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন আর এরপর দেখেন হোয়াট ইজ ইমিউনোজেন immunogen is a substance when introduced in body it initiate immune response which may be cellular or humoral তাহলে ইমিউনোজেন হওয়ার জন্য অবশ্যই আপনার ইমিউনোজেনিক হতে হবে সাবস্টেন্সটাকে এবং সে কি করবে বডিতে ইমিউন রেসপন্স দিবে এবং ইমিউন রেসপন্সটা
হয় সেলুলার ইমিউন রেসপন্স হবে অথবা হিউমারাল ইমিউন রেসপন্স হবে। তাহলে অ্যান্টিজেন এবং ইমিউনোজেনের ডিফারেন্সটা এখান থেকে বোঝা যাচ্ছে। অ্যান্টিজেনটা ইমিউনোজেনিক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ইমিউনোজেন যেটা সেটাকে অবশ্যই আপনার ইমিউনোজেনিক হতে হবে বা ইমিউন রেসপন্স দিতে পারতে হবে। এরপর দেখেন হোয়াট ইজ হ্যাপটেন, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হ্যাপটেন? হ্যাপটেন ইজ আ মলিকুল দ্যাট ইজ নট ইমিউনোজেনিক বাই ইটসেলফ। হ্যাপটেন হচ্ছে এমন একটা মলিকুল যেটা ইমিউনোজেনিক না, কিন্তু কখন ও হচ্ছে আপনার ইমিউনোজেনিক হবে বা কখন সে কাজ করবে দেখেন, বাট ক্যান রিঅ্যাক্ট উইথ স্পেসিফিক অ্যান্টিবডি when they bound to a carrier protein they can induce immune response. হ্যাপটেন নিজে নিজে ইমিউনোজেনিক না, কিন্তু ওরা যখন একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করবে তখন ওরা ইমিউন রেসপন্স দিতে পারবে বা ইমিউনোজেনিক হয়ে পড়বে, তাহলে সেটাকে আমরা বলবো হ্যাপটেন। এটার একটা এক্সাম্পল যদি দিতে বলা হয় তাহলে আপনি বলতে পারেন এনি ড্রাগ such as পেনিসিলিন। পেনিসিলিনকে আমরা হ্যাপটেন বলতে পারি। তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে any substance that bind with antibody which might be immunogenic or not immunogenic. What is immunogen? Immunogen is a substance when introduced in body it initiates immune response which may be cellular or humoral. What is hapten? Hapten is a molecule that is not immunogenic by itself but can react with specific antibody. When they bound to a carrier protein, they can induce immune response. তাহলে ছোট ছোট ডেফিনিশন গুলো একটু মুখস্থ করে নিতে হবে। আরেকটা কোশ্চেন দেখেন, হোয়াট ইজ এপিটোপ এন্ড হোয়াট ইজ প্যারাটোপ? এপিটোপ কি এবং প্যারাটোপ কি? আচ্ছা, যে কোনো ইমিউন রেসপন্স বা ইমিউন রেসপন্সে কি হয়, একটা পার্ট অ্যান্টিজেন থাকবে আর একটা পার্ট অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে? তাহলে ইপিটোপ হচ্ছে অ্যান্টিজেন পার্টটা আর প্যারাটোপটা হচ্ছে আপনার অ্যান্টিবডি পার্টটা। Epitope ki? Epitopes are small chemical groups present on antigen against which immunological response occur or antibody is produced. Epitope হচ্ছে অ্যান্টিজেনের একটা পার্ট against which immunological response occur or antibody is produced. On the other hand, what is paratope? It is the part of hypervariable region of antibody where epitopes specifically react with that antibody. তাহলে অ্যান্টিবডি যখন আপনারা ডিটেইলস পড়বেন যে অ্যান্টিবডির মধ্যে অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, সেখানে একটা পার্ট থেকে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। তাহলে প্যারাটোপটা হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন অফ অ্যান্টিবডির একটা পার্ট where the epitope specifically react with that antibody. ইপিটোপটা যেখানে এসে লাগছে সেটাকে আমরা বলবো প্যারাটোপ। তাহলে আরো শর্টকাটে যদি আপনারা মনে রাখতে চান, ইপিটোপকে আমরা বলবো যে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের অ্যান্টিজেন পার্টটাকে আমরা বলবো ইপিটোপ, আর যে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের অ্যান্টিবডি পার্টটাকে আমরা বলবো প্যারাটোপ, ঠিক আছে? এখন আরেকটা কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন? একটা ভালো অ্যান্টিজেন হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন? একটা অ্যান্টিজেন ভালো কাজ করবার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া প্রয়োজন, সেগুলো কি কি? ইট মাস্ট টু বি ফরেন টু আওয়ার বডি, ফরেননেস। To be a good antigen, a substance must be foreign to the host. অবশ্যই একটা অ্যান্টিজেনকে ভালো অ্যান্টিজেন করার জন্য হোস্টের বডির প্রতি এটা ফরেন হতে হবে, মানে বাইরে থেকে আসতে হবে। হোস্টের নিজের বডির কোনো পার্টও অ্যান্টিজেন হতে পারে, কিন্তু একটা ভালো অ্যান্টিজেন করার জন্য অবশ্যই সেটাকে ফরেন হতে হবে, বাইরে থেকে আসতে হবে।
আর কি মলিকুলার ওয়েট সেকেন্ড পয়েন্ট হচ্ছে মলিকুলার ওয়েট দ্য গ্রেটার দ্য মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স দ্য গ্রেটার দ্য ইমিউনোজেনিসিটি মলিকুলার ওয়েট যত বেশি হবে তত সেই সাবস্টেন্সটা ইমিউনোজেনিক হবে molecular weight more than 10,000 Dalton are more immunogenic 10,000 Dalton থেকে বেশি হলে সেটা আরো বেশি ইমিউনোজেনিক হবে এরপর হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি কেমিক্যালি কমপ্লেক্স সাবস্টেন্স আর মোর ইমিউনোজেনিক যত বেশি স্ট্রাকচারটা যত বেশি কমপ্লেক্স হবে তত বেশি ইমিউনোজেনিক হবে বা তত বেশি ভালো অ্যান্টিজেন হবে তাহলে একটা হচ্ছে ফরেননেস একটা হচ্ছে মলিকুলার ওয়েট আর একটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি এরপর দেখি rigidity within a certain limit the greater the rigidity the greater the immunogenicity of a substance একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে যত বেশি একটা জিনিস রিজিড হবে তত বেশি সে ভালো ইমিউনোজেনিক সাবস্টেন্স হিসেবে কাজ করবে রিজিডিটির বাংলা যদি আপনারা বলতে চান তাহলে সেটাকে আমরা কি বলবো স্থিতিস্থাপকতা ঠিক আছে যত বেশি রিজিড হবে তত বেশি ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে বাট উইদিন আ সার্টেন লিমিট suitable host a substance which is immunogenic in one host is less immunogenic or no immunogenic in another host একটা সাবস্টেন্স একটা হোস্টের জন্য ইমিউনোজেনিক বাট অন্য আরেকটা হোস্টের জন্য ইমিউনোজেনিক নাও হতে পারে এটাও কিন্তু অ্যান্টিজেনের একটা ক্রাইটেরিয়া হোস্ট টু হোস্ট এটা ভ্যারি করতে পারে আচ্ছা এরপর হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এটাও একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সেটা কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন সাম সাবস্টেন্স when introduced orally produce allergic response but when introduced parenterally they do not produce any allergic response একটা সাবস্টেন্স আমরা যখন ওরালি দিব সেটা অনেক সময় অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে বাট সেম সাবস্টেন্সটা যদি আমি রুট চেঞ্জ করে প্যারেন্টালি দেই সেটা অ্যালার্জিক রেসপন্স নাও প্রডিউস করতে পারে ঠিক তাহলে রুট অফ একটা অ্যান্টিজেন এটাও একটা ক্রাইটেরিয়া অ্যান্টিজেনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কোন রুটে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে কি dosage of antigen administration it also affects immunogenicity high dose of some substance is immunogenic then low dose তাহলে এখানে দেখেন যে কয়টা ক্রাইটেরিয়া আমরা দেখলাম 7টা ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন একটা অ্যান্টিজেন ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবার জন্য আমাদের 7টা পয়েন্ট আছে যেগুলো কি কি একটা হচ্ছে ফরেননেস একটা হচ্ছে মলিকুলার ওয়েট আর একটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি একটা কি রিজিডিটি আর একটা হচ্ছে সুইটেবল হোস্ট আর একটা হচ্ছে রুট অফ administration and number 7 is dose of antigen administration আচ্ছা আরেকটা স্লাইড এখানে দেখছি আমরা টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এন্ড টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এটা কোন এক বছর প্রফে হয়তো এসেছিল what is T dependent antigen and what is T independent antigen আচ্ছা T dependent antigen টা কি it is protein antigen and what is T independent antigen it is polysaccharide or lipopolysaccharide type ঠিক আছে একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট টাইপ T dependent antigen কখন বলবো T dependent antigen is one that requires presence of helper T cells to stimulate antibody production by the B cells আর এটার অপোজিটে হচ্ছে T independent antigen ঠিক আছে তাহলে T dependent antigen is one that requires presence of helper T cells to stimulate antibody production by the B cells and T independent antigen is an antigen that can trigger B lymphocyte to produce antibody without participation of the T cells. আচ্ছা এরপরে আমরা অ্যান্টিবডিটা একটু দেখি
অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডিটা আসলে অনেক বড়, একটা ক্লাসে আসলে শেষ হবে কিনা, তারপর আমরা একটু দেখছি। অ্যান্টিজেনটা এত ছোট যে আপনার এখান থেকে কোন কোশ্চেনটা, মানে একটা কোশ্চেনই আসে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা মোটামুটি করলেই আমাদের হচ্ছে অ্যান্টিজেনটা কভার আপ হয়ে যায়। আর আরেকটা কোশ্চেন আমরা অলরেডি দেখালাম যে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এন্ড টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, ঠিক আছে? এরপরে আমরা কি দেখবো? অ্যান্টিবডি। অ্যান্টিবডি যদি শুরু করতে চাই, তাহলে অ্যান্টিবডি শুরু করার আগে আমি কিছু জিনিস একটু বলে নিই এখান থেকে কি কি পড়বো আমরা। অ্যান্টিবডি, টাইপস অফ অ্যান্টিবডির ফাংশন গুলো, এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু অহরহ আসে। তাহলে অ্যান্টিবডিটা আমরা একটু দেখি, যতটুকু আজকে পড়ানো যায় আমরা একটু দেখি। আমি এতক্ষণ যতক্ষণই বললাম আসলে পুরোটাই অনেক ইজি ছিল। আমার মনে হয় না এখানে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে যতটুকু জানা আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিতে, ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যেটা বুঝতে পারছি না বা এই জিনিসটা অনেক হার্ড করে বলেছেন, আরো ইজি করে বলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা অ্যান্টিবডিটা একটু দেখি। What is antibody? এটা একটু দেখেন। Antibodies are globular proteins that react specifically with the antigen that stimulate their production. তাহলে অ্যান্টিবডিটার স্ট্রাকচারটা কিরকম হবে? হচ্ছে globular proteins that react specifically with the antigen that stimulated their production. They make up to 20% of the plasma protein in blood, and antibodies are gamma globulins in nature. বডিতে যে প্লাজমা প্রোটিনস গুলো আছে তাদের 20%ই হচ্ছে আমাদের অ্যান্টিবডি। আর এগুলো কি? এগুলোর স্ট্রাকচারালি হচ্ছে গ্লোবিউলার প্রোটিনস। এর সাথে সাথে আরেকটা জিনিস একটু দেখেন, হোয়াট ইজ ইমিউনোগ্লোবুলিন? ইমিউনোগ্লোবুলিনস কি জিনিস? জাস্ট অ্যানিমাল অরিজিন। Immunoglobulins are proteins of animal origin which have structural similarities with antibodies but with or without antibody like activities, ঠিক আছে? ইমিউনোগ্লোবুলিনস আর অ্যান্টিবডির মধ্যে ডিফারেন্সটা কি? ইমিউনোগ্লোবুলিনটা হচ্ছে অ্যানিমাল অরিজিন থাকে, এটাই হচ্ছে প্রোটিন টাইপ, বাট এটা হচ্ছে অ্যানিমাল অরিজিন। What are monoclonal antibody and what are the polyclonal antibody? একটু দেখি। Antibodies that arise from a single clone and are homogeneous and are referred to as monoclonal antibodies. সিঙ্গেল ক্লোন অফ সেল থেকে যে অ্যান্টিবডি গুলা তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলবো মনোক্লোনাল, ঠিক আছে? এটার এক্সাম্পল কি? প্লাজমা সেল টিউমার such as multiple myeloma. And polyclonal antibody-টা কি? Antibodies that arise in an animal in response to typical antigens are heterogeneous, and because they are formed by several different clones of cells and are referred to as polyclonal antibodies. আসলে এত কিছু করে মনে রাখার দরকার নেই, আপনারা বলবেন যে antibodies that arise from a single clone that are called monoclonal antibodies, antibodies that are produced from different clones, they are called polyclonal antibodies. Just এইটুকু জেনে রাখলেই হবে। Just একটা idea নাও, what is monoclonal antibody and what is polyclonal antibody. Monoclonal antibody গুলো homogeneous, same type. Polyclonal antibody গুলো কিরকম? Different types, heterogeneous. এবার আমরা দেখি যে স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবুলিন। একটা ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচারটা কিরকম থাকে, এটা যদি আপনি ভিজুয়ালি মনে রাখতে চান তাহলে ওয়াই শেপড, দেখতে পাচ্ছেন একটা ছবি আছে যেটা ওয়াই শেপড।
এটা আসলে ইমিউনোগ্লোবুলিন জি, আইজিজি যেটা, সেটার স্ট্রাকচারটা আমরা দেখছি। ওয়াই শেপড একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু পরীক্ষায় অনেক সময় ছবি আঁকা আসে, সেক্ষেত্রে আপনারা এটাও আঁকতে পারেন, অথবা বই আরো অনেকগুলো আছে, ইমিউনোগ্লোবুলিন এ আছে, ইমিউনোগ্লোবুলিন এম আছে, যে কোনো একটা আঁকলেই চলবে। এখানে এটা কি কি দেখছি, এখানে কি কি আছে এখানে দেখেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াই শেপড স্ট্রাকচার, যেটার একটা হেভি চেইন আছে আর একটা লাইট চেইন আছে, ঠিক আছে। একটা হেভি চেইন ভেতরের দিকে, আর বাইরে দেখতে পাচ্ছি একটা লাইট চেইন। হেভি চেইন এবং লাইট চেইনের একটা পাশে উপরের অংশটা যদি আমরা বলি, সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। আর কি দেখতে পাচ্ছি, ডাইসালফাইড বন্ডের মাধ্যমে হেভি চেইন এবং লাইট চেইনটা যুক্ত থাকে। এসএস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। এখানেও দেখতে পাচ্ছি ডাইসালফাইড বন্ড। আর কি দেখতে পাচ্ছি, একটা ভ্যারিয়েবল রিজিয়ন দেখতে পাচ্ছি ডার্ক কালারে, আর যে লাইট কালারটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট রিজিয়ন, ঠিক আছে। হেভি চেইন এবং লাইট চেইন দুটারই ভ্যারিয়েবল রিজিয়ন থাকবে এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি, উপরের অংশটাকে আমরা বলবো FAB ফ্র্যাগমেন্ট, আর নিচের অংশটাকে আমরা বলবো FC ফ্র্যাগমেন্ট। এই জিনিসগুলোর ফাংশনগুলো আমরা পরে দেখব, পরের স্লাইডগুলোতে আমরা দেখব FAB ফ্র্যাগমেন্টের ফাংশন এবং FC ফ্র্যাগমেন্টের ফাংশন। এটার এখানে আসলে অনেক ডিটেইলস করে এই জিনিসটাই লেখা, একই জিনিস ছবিতে যা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডেসক্রাইব করে দেওয়া। একটা ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচারে কি কি থাকে এটা আমরা একটু শর্টকাটে এখন দেখে ফেলি, ছবিটা জাস্ট মনে রাখলেই চলবে। এখানে আমরা কি দেখবো, একটা ওয়াই শেপড স্ট্রাকচার দেখবো, যার চারটা পলিপেপটাইড চেইন থাকবে, 2 হেভি চেইন এন্ড 2 লাইট চেইন। আগের স্লাইডটা আরেকবার দেখি, এখানে আমরা কয়টা পলিপেপটাইড চেইন দেখতে পাচ্ছি, চারটা, ঠিক আছে। 1 2 3 4, তাহলে দুটা হেভি চেইন এবং দুটা লাইট চেইন। আচ্ছা, upper end is known as amino terminal end and lower end is known as carboxy terminal end. উপরের অংশটাকে আমরা বলি amino terminal end এবং নিচের অংশটাকে আমরা বলি carboxy terminal end. Light chain and heavy chain both are subdivided into variable region and constant region. একটা দুইটাকে আমরা variable region এবং constant region এ ভাগ করতে পারি। এখানে ছবিতে দেখতে পাচ্ছি ডার্ক অংশটা লাইট চেইন এবং হেভি চেইন দুটাতেই আমাদের ভ্যারিয়েবল রিজন থাকবে একটা, আর লাইট কালার যেটা দেখতে পাচ্ছি হালকা কালার, সেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট রিজন। হেভি চেইন এবং লাইট চেইন দুটাতেই ভ্যারিয়েবল রিজন এবং কনস্ট্যান্ট রিজন থাকে। এত ডিটেইলস আসলে এখন পড়ার দরকার নেই, এগুলো করলে আরো বেশি বোরিং হয়ে যাবে ক্লাসটা। আচ্ছা, হাইপার ভ্যারিয়েবল রিজনটা কি এটা আমরা একটু দেখি। হোয়াট ইজ হাইপার ভ্যারিয়েবল রিজন? আমরা ওই যে ইপিটো প্যারাটো পড়ার সময় একটু দেখেছিলাম। The variable region of light chain and heavy chain have three extremely variable amino acid sequence at the amino terminal end that form the antigen binding site and called hypervariable region. ঠিক আছে, হাইপার ভ্যারিয়েবল রিজন কোনটাকে বলছি? লাইট চেইন এবং হেভি চেইনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের এমন একটা অংশ যেখানে অ্যান্টিজেন বাইন্ড করে, সেটাকে আমরা বলবো হাইপার ভ্যারিয়েবল রিজন। যে অংশটাতে আমাদের অ্যান্টিজেনটা বাইন্ড করে অ্যান্টিবডির সাথে, সেই অংশটাকে আমরা বলবো হাইপার ভ্যারিয়েবল রিজন। আচ্ছা, এখন লাইট চেইন এবং হেভি চেইন আবার কত রকম আছে দেখেন। লাইট চেইন দুই রকম, একটা হচ্ছে কাপ্পা এবং ল্যামডা on the basis of amino acid sequence, and heavy chains are designed as gamma, alpha, mu, epsilon and delta.
ঠিক আছে। লাইট চেইন 2 রকম আর হেভি চেইন হচ্ছে 5 রকম। লাইট চেইন এবং হেভি চেইন এগুলার ভেতরে আবার কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে একটু আগে আমরা একটু দেখেছি, একটু দেখি না, 110টা। প্রতিটা ডোমেইনে 110টা করে অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে। এখানে ডোমেইন কোনটা এটা যদি আমরা বলি, এই ছবিটাতে দেখেন ডোমেইন কোনগুলো, এই যে ভাগগুলো দেখানো হচ্ছে, এখানে ভেতরে ভেতরে আবার ছোট ছোট ডোমেইন থাকে। ঠিক আছে, প্রতিটা ডোমেইন আবার 110টা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। এত কঠিন করে পড়ার আসলে দরকার নেই, জাস্ট শুধু আপনারা ছবিটা দেখবেন, ছবিটার মধ্যে আপনারা জাস্ট একটু চিন্তা করেন যে কি কি ছিল। একটা ওয়াই শেপ স্ট্রাকচার ছিল, ওয়াই শেপ স্ট্রাকচারে আমাদের 4টা পলিপেপটাইড চেইন ছিল, 2টা হেভি চেইন এবং 2টা লাইট চেইন। হেভি চেইন এবং লাইট চেইনের মধ্যে আবার কি আছে? একটা অ্যামাইনো টার্মিনাল এন্ড, একটা কার্বক্সি টার্মিনাল এন্ড, একটা এফসি ফ্র্যাগমেন্ট আর একটা এফএবি ফ্র্যাগমেন্ট। আর প্রতিটা চেইন আবার ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, এখন দেখি যে ফাংশন অফ এফএবি ফ্র্যাগমেন্ট এন্ড ফাংশন অফ এফসি ফ্র্যাগমেন্ট, এটা একটু আমাদের জানতে হবে। এফএবি ফ্র্যাগমেন্টের ফাংশন এবং এফসি ফ্র্যাগমেন্টের ফাংশন। FAB fragment carry the antigen binding site. FC fragment helping placental transfer, complement fixation, and attachment site for various cells. FAB fragment carry the antigen binding site, and FC fragment কি করবে? It helps in placental transfer, complement fixation, and attachment site for various cells. এই জিনিসগুলো আসলে অত বেশি দরকার নেই, আমরা এখন ক্লাসিফিকেশনে চলে যাই। ক্লাসিফিকেশন অফ immunoglobulin, immunoglobulin ক্লাসিফিকেশনটা একটু দেখি। On the basis of amino acid sequence আমরা immunoglobulin কে কয়টা ভাগে ভাগ করতে পারি? 5টা ভাগে ভাগ করতে পারি। IgG, IgA, IgM, IgD এবং IgE। IgG কখন বলবো? When immunoglobulin contain gamma chain. IgA কখন বলবো? When it contain the alpha chain. IgM কখন বলবো? When it contain the mu chain. IgD কখন বলবো? When it contain the delta chain. এবং IgE কখন বলবো? When it contain the epsilon chain. ঠিক আছে, IgG, IgA, IgM, IgD এবং IgE, এটা মনে রাখার আরেকটা ইজি হচ্ছে GAMD, GAMD, GAMD। আচ্ছা, এবার আমরা IgG, IgM এই সবগুলোর আলাদা আলাদা করে একটুখানি দেখি। IgG এটা এটা কিরকম হবে দেখেন, ইমিউনোগ্লোবুলিন জিটা, it is about 75% of the total immunoglobulin in the serum আর immunoglobulin G। ঠিক আছে, টোটাল ইমিউনোগ্লোবুলিনের 75% আমাদের ইমিউনোগ্লোবুলিন G, এটা সবচেয়ে বেশি থাকবে 75%। সেরাম কনসেন্ট্রেশনটা মনে রাখার দরকার নেই। ইট ইজ মোনোমার, স্ট্রাকচারালি এটা মোনোমার। আরেকটা কি? It is divalent. Divalent মানে কি? It has two identical antigen binding site. ঠিক আছে, divalent মানে এটার two identical antigen binding site আছে immunoglobulin G টা। আচ্ছা, what are the functions of IgG? What are the functions of immunoglobulin G? It is the predominant antibody in the secondary immune response. আমরা immune response যখন পড়েছি তখন দেখেছি যে secondary immune response এর predominant antibody বা immunoglobulin কোনটা? immunoglobulin G, and it provide immune response against bacteria and virus. It can neutralize bacterial toxins and viruses. It can cross the placenta and provide immunity to the fetus. It's an important criteria. It crosses the placenta and provide immunity to the fetus. And it is the most abundant immunoglobulin in newborn. It's an important feature. Data
প্লাসেন্টা ক্রস করতে পারে, ইমিউনোগ্লোবুলিন জিটা প্লাসেন্টা ক্রস করতে পারে। It helps in opsonization, it enhance phagocytosis, it help in complement activation. What are the function of immunoglobulin G যদি বলি তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের function of immunoglobulin G. It is the predominant antibody of secondary immune response. It can neutralize bacterial toxins and viruses. It can cross the placenta and provide immunity to the fetus. It helps in opsonization. It helps in phagocytosis and it helps in complement activation. এরপরে আমরা ইমিউনোগ্লোবুলিন এটা একটু দেখি। Immunoglobulin এটা কি? It constitute 15% of the total immunoglobulin. Immunoglobulin যেটা ছিল about 75% আর এটা হচ্ছে কত? Total immunoglobulin এর 15%. It is also monomer or it may be in the form of dimer. ঠিক আছে, এটা যখন সেরামে থাকবে তখন মনোমার হিসেবে থাকবে স্ট্রাকচারালি, আর যখন এরা সিক্রেশনে থাকবে তখন এরা ডাইমার হিসেবে থাকবে। মনোমার ডাইমার এগুলো কি, এগুলো যদি আপনাদের কোশ্চেন করতে পারে, হোয়াট ইজ মনোমার, হোয়াট ইজ ডাইমার, এটার একটা ছবি আমি দেখাচ্ছি পরে। মনোমারিক আইজিএ এবং ডাইমারিক আইজিএ, ঠিক আছে, যখন সেরামে থাকবে তখন সে মনোমার হিসেবে থাকবে, যখন সিক্রেশনে থাকবে তখন সে ডাইমার হিসেবে থাকবে। Secretory immunoglobulin A contain J chain and secretory component. আচ্ছা, এরপরে দেখেন biological function of immunoglobulin A. What are the function of immunoglobulin A? আমি প্রথমেই বলেছিলাম যে প্রতিটা immunoglobulin এর ফাংশন গুলো আমাদের করতে হবে, ঠিক আছে। immunoglobulin A এর ফাংশন কি কি? immunoglobulin A টা যেহেতু সিক্রেশনে থাকে, তাহলে এটা কি করে, বিভিন্ন রকমের ইমিউন রেসপন্স দেয়। কোথায় কোথায় থাকতে পারে, কোন কোন সিক্রেশনে থাকতে পারে দেখেন এখানে ব্র্যাকেট করে দেওয়া আছে। colostrum, saliva, tear, respiratory secretion, intestinal secretion, genital tract secretion. So it can prevent attachment of microorganism to the mucous membrane. ঠিক আছে, এইসব জায়গাতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি ঢুকে এইসব জায়গা দিয়ে, সেগুলোকে মিউকাস মেমব্রেনের সাথে লাগতে দেয় না কে? ইমিউনোগ্লোবুলিন এ। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ইমিউনোগ্লোবুলিন এর। এটা হচ্ছে আপনার মোনোমারিক আইজি ইমিউনোগ্লোবুলিন এ, মোনোমারিক ইমিউনোগ্লোবুলিন এ, এটা হচ্ছে আপনার সেরামে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সিক্রেটরি পিস দেখতে পাচ্ছি। এখানে আমরা দুইটা ওয়াই শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে দুইটা ওয়াই শেপ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, মাঝখানে একটা গোল সিক্রেটরি পিস দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি যে চেইন। তাহলে সিক্রেশনে যে ইমিউনোগ্লোবুলিন এটা থাকে সেটা হচ্ছে আপনার কি কি থাকবে, সেখানে সিক্রেটরি পিস থাকবে এবং যে চেইন নামে একটা স্পেশাল স্ট্রাকচার থাকবে। আপনারা রিভিউ লেন্সে এই ছবিটা আরো সুন্দর করে দেখতে পারবেন, আরো ইজি করে দেওয়া আছে, ঠিক আছে, সিক্রেটরি আইজি এর পিকচারটা। আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি যে এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে আপনারা দেখছেন, লেফট সাইডে দুইটা এবং রাইট সাইডে দুইটা, ঠিক আছে। তাহলে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এর কি কি থাকে, স্পেশাল স্ট্রাকচার, যে চেইন, যেখানে দেখেন 4 নম্বর পয়েন্টটা, সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ তে যে চেইন থাকে এবং সিক্রেটরি কম্পোনেন্ট থাকে, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা দেখি ইমিউনোগ্লোবুলিন এমটা। ইমিউনোগ্লোবুলিন এমটা কি? ইট কন্টেইন অ্যাবাউট 9% অফ দ্য টোটাল ইমিউনোগ্লোবুলিন। It is monomer in B lymphocyte, pentamer in other cells. আর কি it contain J chain, ঠিক আছে? আচ্ছা, মোনোমার মানে কি আর পেন্টামার মানে কি? মোনোমার মানে আপনার একটা মাত্র ইমিউনোগ্লোবুলিন স্ট্রাকচার, আর পেন্টামার মানে কি 5টা ইমিউনোগ্লোবুলিন স্ট্রাকচার, ঠিক আছে? তার মানে যখন মোনোমার থাকবে, আমরা যে প্রথমে যে একটা ছবি দেখলাম ওয়াই শেপড স্ট্রাকচার ইমিউনোগ্লোবুলিন এ, সেটা ছিল মোনোমারিক, ঠিক আছে? ওখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট? আমরা আবার একটু চলে যাই প্রথম ছবিটাতে, ইমিউনোগ্লোবুলিন জি ছবিটাতে, এটাও কিন্তু একটা মোনোমারিক স্ট্রাকচার। এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট? 2টা, ঠিক আছে? এখানে এখানে। আচ্ছা, এরপর আমরা ইমিউনোগ্লোবুলিন এ এর একটা ছবি দেখেছিলাম, ওটা আরেকবার দেখি। এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট? একটা, ঠিক আছে? এটাও কিন্তু আপনার এখানে কয়টা অ্যান্টিজেন বাইন্ড করবে? এদিকে একটা, দুইটা, তিনটা, চারটা অ্যান্টিজেন বাইন্ড করবে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইমার। আর ইমিউনোগ্লোবুলিন এমটা কি রকম থাকতে পারে? এটা মোনোমার হিসেবে থাকতে পারে, 2টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকতে পারে, অথবা পেন্টামার হিসেবে থাকতে পারে। মানে হচ্ছে আপনার পেন্টামারে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে? 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। ইট কন্টেইন জে চেইন, এখানেও আমাদের জে চেইন থাকবে, কার মতো? ইমিউনোগ্লোবুলিন এ এর মতো, ঠিক আছে? এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ইমিউনোগ্লোবুলিন এম। এখানে দেখেন কয়টা ওয়াই শেপ স্ট্রাকচার? 1 2 3 4 5টা, মানে এটা পেন্টামার, ঠিক আছে? পেন্টামারে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। তাহলে এখন মনে হয় একটু ক্লিয়ার হয়েছে পেন্টামার মানে কি, আর পেন্টামারের সাথে কয়টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে। তাহলে মোনোমারে 2টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে, ডাইমারে 4টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে। যখন একটা ইমিউনোগ্লোবুলিন পেন্টামার থাকবে, সেখানে 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকবে। What are the functions of IgM? It is the main immunoglobulin produced in the primary immune response. It acts as antigen receptor on B cell. Most efficient immunoglobulin in agglutination. It helps in complement activation. It is important in defense against bacteria and virus. It has the highest avidity of the immunoglobulin. Avidity মানে কি? It can involve all 10 of its antigen binding site, ঠিক আছে? এজন্য এটাকে বলা হয় হাইয়েস্ট অ্যাবিলিটি। এর 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট একই সাথে 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। তাহলে ফাংশন গুলো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার আরো আরেকটা ইমিউনোগ্লোবুলিন আমরা দেখি, ইমিউনোগ্লোবুলিন ডি। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা জেনে রাখেন যে এটা মোনোমার ইন স্ট্রাকচার। It is present on the surface of B lymphocyte and serum. এরপর আমরা দেখি ইমিউনোগ্লোবুলিন ই। এটা কি? এটা হচ্ছে মোনোমারিক ইন স্ট্রাকচার। এটার ফাংশন কি? It can mediate anaphylactic hypersensitivity or immediate hypersensitivity. আমরা যখন হাইপারসেনসিটিভিটি পড়বো তখন দেখবো যে একটা হাইপারসেনসিটিভিটি আছে টাইপ 1, সেটাকে আমরা পড়ি অ্যানাফাইলেকটিক or immediate hypersensitivity, which is mediated by immunoglobulin E. It participates in host defense against any type of helminths, and it binds to the surface of the mast cells and basophils. তাহলে আমরা মোটামুটি সব অ্যান্টিবডির ফাংশন গুলো পড়লাম। ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ডি এবং ইমিউনোগ্লোবুলিন ই। 5টা অ্যান্টিবডির ফাংশন বা ইমিউনোগ্লোবুলিনের ফাংশন গুলো আমরা এখান থেকে দেখলাম। তাহলে আমার মনে হয় আমরা এখন শেষ করি, বেশি লেন্দি হয়ে গিয়েছে ক্লাসটা। আজকে ক্লাসটা একটু ক্লামজি লেগেছে হয়তো, বা একটু কঠিন লেগেছে হয়তো, তারপরেও পড়তে হবে। ইমিউনোলজিটা তো আসলে একটু কঠিন, তারপরেও যত সহজভাবে পড়া যায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনারা লেকচারগুলো দেখবেন বারবার,
অনেক সোজা করে বলা হয়েছে, তারপরেও যদি মনে হয় যে কঠিন লাগছে, তারপরেও আপনারা কোশ্চেন করতে পারেন, এনি টাইপ অফ কোশ্চেন, এটা বোঝা যাচ্ছে না বা এটা একটু কঠিন লাগছে, তাহলে আমি চেষ্টা করবো আরো সহজভাবে আপনাদেরকে অ্যান্সার গুলো দিতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ সবল থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট উইকে। আসসালামু আলাইকুম।